আমায় কেন এমন নিদারুণ অবহেলায় সরিয়ে রাখছো? রৌদ্রকণ্ঠে প্রশ্নটি ছুড়ে দিয়ে আনবির পা বাড়ালো মাসিকার দিকে। শব্দগুলো মাসিকার কানে পৌঁছলো ঠিকই, কিন্তু ওর মধ্যে কোনো চাঞ্চল্য দেখা গেল না। একদম নির্বিকার। সে তখন পরম শান্তিতে ভেজা কাপড়গুলো দড়িতে মেলতে ব্যস্ত। আনবীরের ওই বিষাদগ্রস্ত কণ্ঠস্বর ওর কাছে সে বিকেলের বাতাসের শস্য শব্দের চেয়ে বেশি কিছু নয়। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত জড়বস্তু গুরুত্ব তার কাছে অধিক, কেবল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ছাড়া। আনবীর বুঝতে পারে মাসিকার এই ব্যস্ততা আসলে কোনো কাজ নয়, বরং এড়িয়ে যাওয়া। তবু বেহায়ের মতো সে প্রতিদিন ব্যাকুল হয়ে তাকিয়ে থাকে, একটু কথা বলার জন্য, একটু কাছে থাকার জন্য। মাসিকার এই পাথরের মতো নীরবতা দেখে আনবীরের অভিমান এবার একটু চপলতায় মোড় নিল। সে বেশ খানিকটা সাহস সঞ্চয় করে একদম মাসিকার পাশে দাঁড়ালো। মাসিকা তখন একটা সাদা চাদর ঝাড়ার প্রস্তুতি নিচ্ছে। আনবীর হঠাৎ চাদরের এক প্রান্ত খপ করে চেপে ধরে। মাসিকা সামান্য একটু টান দিতেই আনবীর ছাড়ল না, বরং চাদরের আড়ালে মুখ লুকিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, কি ব্যাপার? চাদরটা কি আজ একাই রোদ পোহাবে? আমাকেও একটু আশ্রয় দেওয়া যায় না? মাসিকার হাত দুটো এক মুহূর্তের জন্য স্থির হলো ঠিকই, কিন্তু পরক্ষণেই সে শক্ত করে চাদরটা টেনে নিয়ে দড়িতে মেলে দিল। চেহারার এক বিন্দু হাসির রেখা বা রাগের আভা কোনোটিই ফুটল না। আনবির এবার দড়ির ওপাশে গিয়ে দাঁড়ালো। মাসিকা যখন একটি কামিজ দড়িতে আটকাচ্ছে, আনবির নিচ থেকে ক্লিপগুলো সরিয়ে নিয়ে নিজের আঙ্গুলে একটা একটা করে পড়তে লাগলো। সে আঙুলগুলো নেচে নেচে মাসিকার চোখের সামনে নিয়ে গিয়ে অস্পষ্ট স্বরে বলল, দেখেছো, অবহেলা করতে করতে আমি তো ড্রাগন হয়ে গেলাম। এবার যদি একটা কামড় দেই। মাসিকা এবারও কথা বলল না, শুধু ধীরে সুস্থে আনবীরের হাত থেকে ক্লিপগুলো একে একে খুলে নিল, ঠিক যেভাবে অবাধ্য কোনো শিশুর হাত থেকে খেলনা কেড়ে নেওয়া হয়। আনবীর এবার মরিয়া হয়ে মাসিকার মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার কাল্পনিক ফড়িং ধরার ভান করল। তারপর মুঠো করা হাতটা মাসিকার একদম নাকের ডগায় নিয়ে এসে বলল, এই দেখো, তোমার রাগটাকে বন্দি করে এনেছি। এখন বলো, কথা না বললে কিন্তু এটাকে ছেড়ে দিব। মাসিকা দ্রুত সরে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস পর্যন্ত সে ফেলল না, যাতে আনবীর জয়ের আনন্দ খুঁজে না পায়। আনবীরের হাসি মুখটা এবার ধীরে ধীরে ম্লান হয়ে এলো। সে দড়ির অন্য প্রান্তে গিয়ে মাসিকার মুখোমুখি দাঁড়ালো, একটু ঝুঁকে ওর চোখের দিকে তাকানোর ব্যর্থ চেষ্টা করে চলল। তারপর বলল, একটা মানুষ কতক্ষণ একতরফা বকবক করতে পারে বলো তো? দেখো, মৌনতা সম্মতির লক্ষণ হতে পারে, কিন্তু অবহেলার মৌনতা যে কলিজা ছিঁড়ে ফেলে। অন্তত একটা তুচ্ছ ধমক দাও, তাও সই। এই নিস্তব্ধতার চেয়ে তোমার রাগী কণ্ঠস্বরও ঢের ভালো। মাসিকা তবুও নিরুত্তর। আনবীরের অজস্র শব্দের বাণ তার কাছে পৌঁছালেও হৃদয়ের দ্বারে কড়া নাড়তে পারছিল না। সে মুখ নামিয়ে ভেজা শাড়ির কুচিগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। আনবীর দীর্ঘশ্বাস ফেলে ছাদের এক কোণে সিমেন্টের তৈরি সেই শীতল বাঁধানো বসার জায়গাটায় গিয়ে ধপ করে বসল। পায়ের জুতো দিয়ে মেঝের ধুলোয় অর্থহীন কিছু আঁকিবুকি কাটতে কাটতে সে চারপাশের শূন্যতার দিকে তাকালো। অতঃপর একটু উদাস গলায় মাসিকার অটল স্তব্ধতাকে লক্ষ্য করে বলল, এত বড় ছাদ, অথচ কেমন খা খা করছে জায়গাটা। কতগুলো টব এনে সুন্দর করে কিছু গাছও তো লাগাতে পারো তুমি। মাসিকা একবারও ঘাড় ফেরালো না, ওর চোখের মনে একবারও সেই খালি জায়গাগুলোর দিকে ঘুরে তাকালো না, যেখানে সৌন্দর্য নিয়ে আনবির স্বপ্ন বুনেছে। আনবির থামল না, সে যেন নিজের স্বার্থেই কথা বলতে শুরু করলো। একপাশে কিছু রক্তজবা রাখা যেত, অন্য পাশে হাসনাহিনা। জানো তো, সন্ধ্যার বাতাসে হাসনাহিনার গন্ধ চড়ালে এই ছাদটা একদম অন্যরকম হয়ে যেত। আর ঠিক ওই কোণাটাতে একটা লতানো অপরাজিতা দিলে কেমন হতো? নীল ফুলের ভিড়ে বিকেলের রোদটা এসে যখন পড়তো,
তখন হয়তো তোমার এই কঠিন মৌনতাও একটু নরম হতো। আনবির ফের যোগ করলো, গাছেরা কিন্তু মানুষের মতো না। ওদের একটু যত্ন দিলেই ওরা ফুল ফুটিয়ে কৃতজ্ঞতা জানায়। ওরা অন্তত তোমার মতো এমন পাথরের মতো চুপ করে থেকে কাউকে শাস্তি দেয় না। মাসিকা তার হাতের শেষ কাপড় দড়িতে মেলে দিয়ে একবারও আনবিরের দিকে না তাকিয়ে ছাদ থেকে বেরিয়ে উদ্যত হলো, যেন এই প্রাঙ্গণে আনবির নামক কোনো অস্তিত্বের সামান্যতম স্পন্দনও নেই। কিন্তু সে নৈঃশব্দে মৃদু কণ্ঠে ডাক দিল, মোহ। মুহূর্তেই মাসিকা থমকে দাঁড়ালো। তার পিঠ টান শরীরটা এক পলকে কঠিন হয়ে গেল। পিছনে ফিরে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করল, আপনাকে বারণ করেছি না ওই নামে না ডাকতে? কেন বারবার সীমা লঙ্ঘন করছেন? আনবির ঠোঁটে তখন অবাধ্য হাসি। সে দুহাত ছড়িয়ে আয়েশ করে বসে আলতো ঝুঁকে বলল, মোহ, বেবি, যা ইচ্ছা ডাকবো। তাতে তোমার যায় আসলেও আমার কিছু যায় আসে না। আমার অভিমানে তোমার নামটা ওভাবেই লেখা হয়ে গেছে। মাসিকার দুচোখ এবার রাগে ধকধক করে উঠল। সেই চাহনি কোনো তপ্ত খড়কের মতো আনবীরের স্পর্ধাকে বিঁধতে চাইল। মাসিকার রুদ্র মূর্তি দেখে আনবীরের ভেতরের সবটুকু সাহস মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। তড়িঘড়ি করে মাথায় হাত দিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে নেয়। মেয়েটার শান্ত রূপকে সে যতটা ভালোবাসে তার এই রুদ্রমূর্তি ততটাই ভয় পায়। এই অগ্নিদৃষ্টির তেজ সইবার ক্ষমতা ওর নেই। মাসিকা গটগট পায়ে চলে যায়। চারতলার চেনা চৌকাঠ পেরিয়ে যখন সে অন্দরে প্রবেশ করলো, তখন তার বুকের ভিতরটা অস্থিরতায় কাঁপছে। এই ছাদে আসার রুটিনটা নিছক শখ নয়, বরং বাধ্যবাধকতা। বড় ভাইয়ের স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। ডক্টর তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে সংসারের যাবতীয় খুঁটিনাটি থেকে শুরু করে রোদে কাপড় মেলার এই গুরুভার এখন মাসিকারই কাঁধে। সে নিজেকে আড়ালে লুকিয়ে রাখতে চায়, কিন্তু ছাদ মানেই তো অনাকাঙ্ক্ষিত আনবীরের উপস্থিতি। পাঁচতলায় নিজেদের পরিবার নিয়ে থাকা এই ছেলেটা মাসিকার জীবনের অবাধ্য ছায়া। দীর্ঘ ১ বছর ধরে সে ছায়ার মতো মাসিকার পিছু লেগে আছে। আনবীর সবটুকুই সত্যি জানে। সে জানে মাসিকার অতীতটা এক ভাঙা সম্পর্কের ধূলিকণা ধূসরিত। ১.৫ বছর আগে হওয়া সেই বিচ্ছেদের নেপথ্যে ছিল মাসিকার মাতৃত্ব ধারণ করতে না পারার শারীরিক অক্ষমতা। যে অযোগ্যতার দোহাই দিয়ে তার প্রাক্তন সংসার তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল, আনবীরের কাছে সেই অযোগ্যতাই কোনো এক কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মাসিকা ঘরে ঢুকে একবার থমকে দাঁড়ালো। আনবীরের একটু আগে বলা কথা, মোহ, বেবি, যা ইচ্ছে বলবো, এখনো তার কানে তপ্ত সীসার মতো বিঁধছে। ছেলেটা কেন বোঝে না যে যার ডালে কোনোদিন ফুল ফুটবে না, তার সাথে বসন্তের স্বপ্ন দেখা কেবলই এক মরীচিকা। এই অপ্রাপ্তির কথা জেনেও আনবীর কেন তাকে এমন করে উত্ত্যক্ত করে? কেন ছেলেটা নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এক পরিত্যক্তা নারীর পিছনে নষ্ট করছে? সে যতবার অবহেলা আর উপেক্ষার দেওয়াল তোলে, আনবীর ততবারই সেই দেওয়ালে ভালোবাসার আঁচড় কাটে। কিন্তু অবহেলার উপেক্ষা ছাড়া এই ছেলেকে দেওয়ার মতো তার আর কিছুই যে নেই। মাসিকা ধীর পায়ে ভাবের ঘরের ভিতর গিয়ে ঢুকল। ঘরের জানালার পর্দাগুলো টানা। জায়রা আধশোয়া হয়ে বিছানায় বিশ্রাম নিচ্ছিল, কিন্তু মাসিকা বিবর্ণ ও থমথমে মুখটা দেখা মাত্রই সবটুকু বুঝে নিল। জায়রা একটু নড়ে চড়ে শুয়ে মৃদু স্বরে শোধালো, আজকেও ছাদে ছিল? মাসিকা নিঃশব্দে ঘাড় কাত করে সম্মতি জানালো। জায়রা ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, উপেক্ষা করা সহজ, কিন্তু কারোর নিঃস্বার্থ ভালোবাসাকে অগ্রাহ্য করা যে বড় কত বড় দহন তা আমি বুঝি। তুই কি একবারও ওর সাথে বসে সবটা পরিষ্কার করবি না? মাসিকা এবারও মাথা নাড়ল, তবে এবার সম্মতি নয়, অসম্মতি। সে তার ভেতরের হাহাকারটুকু আড়াল করতে জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। ছেলেটাকে এবার একটু সুযোগ দিয়ে দেখ মাসিকা, সবাই তো আর এক নয়। ১ বছরের বেশি সময় ধরে ও তোর
এই পাথরের মতো নীরবতা সহ্য করে যাচ্ছে, এটা কি কম কথা? মাসিকা এবারও কোনো শব্দ উচ্চারণ করল না, তবে তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। যা যাইবার নজর এড়ালো না। যায়রা তার নিজের পেটের হাত রেখে বলতে লাগলো, তুই হয়তো ভাবছিস তুই অপূর্ণ, তাই ওর পূর্ণ জীবনে তুই শুধুই একটা বোঝা হয়ে থাকবি। কিন্তু দেখ, আমার ভিতরে যে প্রাণটা বড় হচ্ছে, তার জন্য যেমন আমার যত্ন প্রয়োজন, তোর মনের ভিতরে যে ক্ষত জমে আছে, তার জন্য তো কারো মলম দেওয়া প্রয়োজন। আনবির জানে তুই মা হতে পারবি না। ও জানে তোর অতীত, তবু যে ও রোজ তোর কাছে ধরা দেয়, সেটা কি শুধুই জেদ? না রে, ওটা মায়া, ওটা ভালোবাসা। মাসিকা মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল। তার চোখের সামনে ১.৫ বছর আগের ধূলিসাৎ স্মৃতিগুলো হানা দিল। অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য আর মাতৃত্বের অক্ষমতাকে পুঁজি করে পাওয়া সেই বিচ্ছেদ। জায়রার কথার পিঠে সে তিক্ত হাসি হাসল। যে ডালে কোনোদিন ফুল ফুটবে না ভাবি, সেখানে কেন মালীকে মিছিমিছি জল ঢালার অনুমতি দেব? আমার এই একাকিত্বকে হয়তো ওর মায়া মনে হচ্ছে, কিন্তু ও তো জানে না এই মায়ের আড়ালে কতটা শূন্যতা জমে আছে। জায়রা মৃদু হেসে বলল, হয়তো ও তোকে মা হিসাবে নয়, শুধু মাসিকা হিসেবেই ভালোবাসতে চায়। আনবির তো সব জেনেই তোর হাত ধরতে চাইছে। যে ছেলে তার খামতিগুলোকে মেনে নিয়ে ১ বছর ধরে দরজায় কড়া নাড়ছে, সে হয়তো তোকে তোর হারানো বিশ্বাসটুকু ফিরিয়ে দিতেই এসেছে। পড়ন্ত বিকেলে মাসিকা যখনই ছাদে পা রাখে, দেখে একজোড়া উৎসুক চোখ তার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। কখনো সে রেলিং ধরে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে, কখনো বা অকারণেই ছাদে পায়চারি করে। কিন্তু মাসিকার উপস্থিতি টের পাওয়া মাত্রই তার চোখে মুখে মুগ্ধতা খেলে যায়। ২৮ বছরের একজন পূর্ণবয়স্ক পুরুষ অথচ মাসিকার সামনে এলেই তার ভিতরের তরুণতা জেগে ওঠে। মাসিকার বিস্ময় জাগে, এই বয়সে একটা ছেলে এত পাগলামি কিভাবে করে, যে জীবন তাকে উপেক্ষা ছাড়া আর কিছুই দিতে জানে না। সেই জীবনের পিছনে সে নিজের সোনালী সময়টুকু কেন এমন করে বিলিয়ে দিচ্ছে? এই বয়সে মানুষের তো কত দায় দায়িত্ব থাকে, কিন্তু এই ছেলেটার ধ্যান জ্ঞান যেন কেবল মাসিকার ওই উপেক্ষা ভরা মুখটা। আনবির কখনো তার দিকে তাকিয়ে কোনো কাল্পনিক কথা শোনায়, কখনো আবার অদ্ভুত সব আবদার করে বসে। মাসিকা সব শোনে, সব দেখে, কিন্তু তার ঠোঁট দুটো থাকে পাথরের মতো নিথর। এই একগুঁয়ে ছেলেটার সঙ্গে সামান্য একটি বাক্য বিনিময় করার অর্থই হলো তাকে প্রশ্রয় দেওয়া, যা মাসিকা চায় না। অবহেলার চেয়ে বড় কোনো অস্ত্র আর নেই, আর মাসিকা সেই অস্ত্র দিয়ে প্রতিদিন আনবীরকে ক্ষতবিক্ষত করে চলে যাচ্ছে, অথচ ছেলেটা সেই ক্ষতগুলোকেই হাসি মুখে বরণ করে নিচ্ছে। সন্ধ্যার আবছায়া তখন নামতে শুরু করেছে। মাসিকা সন্তর্পণে ছাদের চারপাশটা একবার দেখে নিল। না, কোথাও সেই চেনা অববয়টি নেই। মাসিকার বুকের ভিতর স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। যাক, আজ অন্তত আনবীরের অকারণ বাক্যবাণ আর সইতে হবে না। অনেকটা নির্ভার মনেই দড়ি থেকে শুকনো কাপড়গুলো একে একে ভাঁজ করে গামলায় রাখছিল। কিন্তু মাসিকার স্বস্তি ছিল বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। মিনিট খানেক যেতে না যেতেই সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। মাসিকা আর চোখে তাকালো হন্তদন্ত হয়ে। হাঁপাতে হাঁপাতে ছাদে এসে উপস্থিত হলো আনবির। কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকটা দ্রুত ওঠানামা করছে। কিন্তু তার এক হাতে ধরা এক কাঠি হাওয়ায় মিঠাই। মাসিকার বিরক্তিমাখা মুখের দিকে তাকিয়ে আনবির একগাল হেসে বলল, উফ, আমি নেই দেখে দেখছি সেই খুশি হয়েছ। একদম ডানাকাটা পরীর মতো উড়ছিলে মনে হচ্ছিল। ভেরি ব্যাড মোহ, ভেরি ব্যাড। আমাকে ছাড়া তোমার এই ছাদ বিষণ্ণ লাগে না বুঝি? হাওয়াই মিঠাইয়ের কাঠিগুলো মাসিকার চোখের সামনে নাচিয়ে আবার বলল, রাস্তায় এটা দেখে নিয়ে নিলাম, ভাবলাম মোহর জন্য এক আকাশ মেঘ নিয়ে আসি। এই নাও তোমার হাওয়াই মিঠাই। এখন অন্তত ওই রাগী মুখটা একটু মিষ্টি করো। মাসিকা স্থির হয়ে তাকিয়ে রইল। এই ছেলেটা কি কোনোদিন ক্লান্ত হয় না? তার অফুরন্ত প্রাণশক্তি আর
নির্লজ্জ ভালো লাগার সামনে মাসিকের দীর্ঘদিনের অবহেলা যেন বারবার হার মেনে যাচ্ছে। মাসিকা কাপড় ঠাসা গামলাটা দুহাতে ঝাপটে ধরল। আনবিরের অদম্য প্রাণশক্তি আর অভাবনীয় পাগলামি তাকে মুহূর্তের জন্য দ্বিধায় ফেলে দেয়। তবে এবারও সে উপেক্ষা নিয়ে পিছু ফিরল। কিন্তু সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই আনবিরের কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল। আনবির পিছন থেকে বলে উঠল, আমি কি তোমায় চলে যেতে বলেছি মোহ? এটা নিয়ে যাও। মাসিকা থামল না, কিন্তু আনবিরের পরের বাক্যটি তাকে পাথরের মতো স্থির করে দিল। সে অত্যন্ত শান্ত অথচ জেদি গলায় বলল, হাওয়ায় মিঠাইটা এখান থেকে নিয়ে যাও, না হয় এটা দেওয়ার বাহানায় আমি কিন্তু সরাসরি তোমাদের বাসায় চলে যাব। তখন তোমার ভাইয়ের সামনে গিয়ে আমায় আটকানোর সাধ্য তোমার থাকবে না। মাসিকার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। সে জানে এই ছেলেটা যতটা চঞ্চল তার চেয়েও বেশি একগুঁয়ে। সে যা বলে তা করার সাহস ও স্পর্ধা দুই তার আছে। ভাইয়ের সামনে পাগলামি করলে গোটা বাসায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে। মাসিকা তো নিজেকে আড়ালে রাখতেই এতকাল এই মৌনতার ডাল ব্যবহার করে এসেছে। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। গোধূলির স্নান আলোয় আনবীরের হাতে ধরা ওই গোলাপি হাওয়াই মিঠাটা যেন বিষাক্ত অথচ মোহনীয় আমন্ত্রণের মতো দুলছে। মাসিকা কয়েক পা এগিয়ে এসে ছোঁ মেরে কাঠিটা আনবীরের হাত থেকে ছিনিয়ে নিয়ে, কিন্তু তার চোখের তারায় তখন অগ্নেয়গিরির লাভা, তখনও একটা শব্দও করল না। আনবীর এবার তৃপ্তির হাসি হাসল। হাত দুটো পকেটে পুরে আলতো করে মাথা ঝুঁকিয়ে বলল, এই তো লক্ষ্মী মেয়ে, অন্তত হাত অব্দি তো পৌঁছানো গেল। ঠোঁট না হয় কোনো একদিন এমনিই নড়বে। মাসিকার এক মুহূর্তও সেখানে অপেক্ষা করার সাহস পেল না। গামলা এক হাতে আর হাওয়াই মিঠাই অন্য হাতে নিয়ে সে প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তার হৃৎপিণ্ড তখনও সজোরে ধড়ফড় করছে। না না, এটা প্রেম নয়, এ যে অবাধ্য জ্বরের হাত থেকে বাঁচার আকুল চেষ্টা। সূর্যের আলো ফিকে এসে চারপাশে ছড়িয়ে দিয়েছে একটা সোনালি আভা। আকাশে রঙা বদলের মায়া, কোথাও হালকা কমলা, কোথাও ফিকে নীল। বাতাসে অলস শান্তি। মাসিকা ভালো করে তাকায়, চারপাশটা বড্ড বেশি শান্ত মনে হলো। আনবির নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিস্ময়ের রেশটুকু চেপে রেখে সে নিজের কাজে মন দিল। কিন্তু সেই স্বস্তি ৩ দিন পেরোতেই অব্যক্ত অস্বস্তিতে রূপ নিল। আনবির নেই। তার সেই অর্থহীন বকবকানি নেই। নেই অকারণে পিছু নেওয়া বা মোহ বলে ডাকার সেই স্পর্ধিত স্বর। ছাদটা আজ বড্ড বড়, রোদটা বড্ড বেশি প্রখর মনে হচ্ছে। মাসিকার নিজেকে বোঝায় ভালোই তো হয়েছে, উৎপাত কমেছে। কিন্তু মনের ভিতরে সবটুকু স্বস্তি যেন বিষাদের রূপ নিয়েছে। অবাধ্য কোণ থেকে বারবার প্রশ্ন উকি দেয়, কোনো কিছু হয়েছে কি? অসুস্থ হলো না তো? কৌতূহল আর অজানা উদ্বেগের চাপে পিষ্ট হয়ে মাসিকা আজ আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে এলো ৫ তলায়। আনবিরদের দরজার সামনে গিয়ে তার বুকটা ডিপ ডিপ করছিল, কিন্তু সেখানে পৌঁছতেই থমকে গেল। আনবিরের ফ্ল্যাটের সদর দরজায় ভারী তালা ঝুলছে। মাসিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বোধহয় সপরিবারে কোথাও গেছে ওরা। রোদের প্রখর তেজ নেই। বাইরে থেকে কাজ সেরে মাসিকা যখন বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছালো, অমনি তার বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। ঠিক ২ সপ্তাহ পর গেটের একপাশে দাঁড়িয়ে আনবির ফোনে মগ্ন। পরনে তার নীল সাদা চেকের শার্ট, স্লিভগুলো কোনোই পর্যন্ত কোটানো, চেহারায় ক্লান্তির ছাপ। মাসিকা এক পলক তাকিয়েই দ্রুত চোখ সরিয়ে নিল। দ্রুত পা চালিয়ে নিজের ভিতরে লুকিয়ে পড়তে চাইল। কিন্তু ঠিক তখনই আনবীরের গমগমে কণ্ঠস্বর তীরের মতো তার পিছু নিল। ফোনের ওপাশের মানুষটিকে উদ্দেশ্য করে হলেও কথাগুলো মাসিকার কানেই বিঁধল। আরে না, সব শহর তো আর এক নয়। কিছু কিছু শহর বড্ড বেশি নিথর, বড্ড বেশি পাথুরে। সেখানে ২ সপ্তাহ না থাকলেও কারোর কিছু যায় আসে না। কারো কারো শহরে তো রোদ উঠলেও বরফ গলে না। মাসিকা থেমে যেতে চাইল না, কিন্তু আনবীরের গলার বিষণ্ণ ধারালো সুর তাকে মুহূর্তের জন্য স্থবির করে দিল। আনবীর ফোনটা পকেটে পুরে
কয়েক কদম এগিয়ে এসে ওর ঠিক পাশে দাঁড়ালো। মাসিকার একদম গা ঘেঁষে চলতে চলতে নিচু স্বরে এক বুক হাহাকার মিশিয়ে শোধালো, একটিবারও কি আমায় মনে পড়েনি মোহ? একটিবারের জন্য কি তোমার ওই পাথরের মনে হয়নি যে ছেলেটা কোথায় গেল? আমাকে কি একটু মিস করনি? মাসরিকা কিছু বলে না, সে দ্রুত চলে যায়। রাত গভীর, ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই করছে। ভিতরে স্তিমিত আলো, বাইরে অমাবস্যার নিস্তব্ধতা, আকাশে আজ চাঁদের কোনো চিহ্ন নেই। মাসিকার মনটাও আজ আঁধারে ঢাকা। বিছানায় আধশোয়া হয়ে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার ফোনের স্ক্রিনের দিকে, যা এতদিন ব্লক লিস্টের আড়ালে বন্দী ছিল। আজ কেন জানি কোনো অদ্ভুত তাড়নায় সেটা আনব্লক করেছে। আনব্লক করতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল আনবীরের পুরনো মেসেজগুলো। এই ছেলেটা কেন জাদুকর? মাসিকার পাথুরে নীরবতাকে প্রতিদিন তার শব্দের সুতো দিয়ে জড়ানোর চেষ্টা করে গেছে। মনের ভিতর কোনো অস্থিরতা নিয়ে মাসিকা ফোনটা করলো। ওপাশে রিং হতে থাকে, প্রতিটি সেকেন্ডে যেন মাসিকার স্পন্দনের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে। বেশ কিছুটা সময় পার করে ওপাশ থেকে ফোনটা ধরা হলো। মাসিকা কিছুই বলল না। নিথর নিস্তব্ধতার বুক চিরে হঠাৎ ওপাশ থেকে আনবীরের কণ্ঠস্বর এলো, মৃদু স্বরে উচ্চারণ করলো, মোহ। একটা নাম, অথচ কতখানি অধিকার আর তৃষ্ণা মিশে আছে এই একটা নামে। মাসিকার চোখ বুজে ফেলল তপ্ত মরুভূমিতে ফোঁটা বৃষ্টির মতো সেই ডাক। অতঃপর ধীর গলায় বলল, কাল রাতে ছাদে আসবেন। মেঘের আড়ালে চাঁদটা মুখ লুকিয়ে রেখেছে। ছাদের এক কোণে রেলিং ঘেঁষে বসে আছে আনবির। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই, অথচ মাসিকার কোনো দেখা নেই। সন্ধ্যা 6টা থেকে সে এখানে চাতক পাখির মতো অপেক্ষা করছে। মাসিকা তো এমন করার কথা নয়। কাল রাতে নিজ থেকে ফোন করে ডাকার পর আজ এই অনুপস্থিতি কেন? বারবার ফোনের স্ক্রিনটা দেখছে। ডজনখানেক কল করা হয়ে গেছে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর মেলেনি। মাসিকা ফোন ধরছে না। আনবীরের মনে হাজারো দুশ্চিন্তা ভিড় করছে। মনে মনে ভাবল, একবার চারতলার মাসিকারদের দরজার কড়া নাড়বে কিনা। কিন্তু সেখানে তার ভাই আর ভাইয়ের বউ আছে। এই অসময়ে গিয়ে কি বলবে? সে আবারও ফোনের ডায়াল লিস্টে দেখল। এরপর দিন যায়, সপ্তাহ গড়ায়, কিন্তু মাসিক আর ছাদে আসে না। আনবীরের প্রতিটি মুহূর্ত কাটে দুঃসহ দহন নিয়ে। কেন সেদিন ডাক দিয়েও এভাবে নিরুদ্দেশ হয়ে গেল? সেই উত্তর খুঁজতে গিয়ে আনবীরের মস্তিষ্ক যেন গোলক ধাঁধায় হারিয়ে যায়। কিন্তু দিন তিনেক বিকেলে আনবীর যখন বাইরে থেকে ফিরছিল, গেটের কাছে মাসিকাদের পুরো পরিবারকে দেখল। ভাই আর ভাবির সাথে মাসিকা ফিরছিল। দূর থেকে এক পলক ওর শান্ত মুখটা দেখে আনবীরের বুকের ভিতরটা অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। অন্তত মেয়েটা সুস্থ আছে, ভালো আছে, এটুকুই যে তার পরম পাওয়া। কিন্তু সেই স্বস্তির রেশ কাটতে না কাটতেই একরাশ বিষণ্ণতা এসে ওকে ঝাপটে ধরল। মাসিকা একবারের জন্য তার দিকে তাকালো না, যেন আনবির রাস্তার ধারের কোনো ধূলিকণা, যার কোনো অস্তিত্বই ওর চোখে পড়ে না। রাত রূপালী জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। আকাশের পটে আজ পূর্ণশশী তার সমস্ত স্নিগ্ধতা উজাড় করে দিয়েছে। নিচে তলায় দাঁড়িয়ে আছে আনবীর। তার দৃষ্টি স্থির হয়ে আছে গেটের দিকে। কিছুক্ষণ আগে সে দেখেছে মাসিকাকে বাইরে যেতে। সেই মুহূর্ত থেকে আনবীরের হৃদস্পন্দন একটু বেশি চঞ্চল হয়ে ওঠে। অস্থিরতায় আজ তাকে এক জায়গায় স্থির হয়ে থাকতে দিচ্ছে না। সে অপেক্ষা করছে মাসিকার ফিরে আসার জন্য। একরাশ না বলা কথা তার বুকের ভিতর পাহাড়ের মতো জমে আছে। মনে মনে ঠিক করে নিয়েছে, মাসিকা ফিরে আসবা মাত্রই সে তার পথ আগলে দাঁড়াবে। দীর্ঘদিনের জমানো কথাগুলো আজ আর মৌনতার চাদরে ঢাকা থাকবে না। জ্যোৎস্নার এই স্নিগ্ধতার সাক্ষী রেখে সে আজ তার মনের সবটুকু আবেগ মাসিকার সামনে মেলে ধরবে। গেটের শব্দটা কানে আসতেই আনবি সোজা হয়ে দাঁড়ালো। দূরে মাসিকার অবয়ব দেখা যাচ্ছে, জ্যোৎস্নার আলোয় যাকে আরো মায়াবী লাগছে। মাসিকা পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে চাইল, কিন্তু তাকে সুযোগ দিল না আনবির।
অতর্কিতে তার পথ আগলে দাঁড়িয়ে গেল সে। মাসিকা থমকে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো কোমলতা নেই। রুক্ষ স্বরে বলে উঠল, সামনে থেকে সরুন। আনবির নড়ল না, দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবে। মাসিকা তার বিরক্ত চোখ দুটো আনবীরের মুখের উপর তুলে ধরল, দৃষ্টিতে একরাশ অবজ্ঞা। আনবীর সেই চাহনি উপেক্ষা করে ব্যাকুল গলায় বলে চলল, সেদিন আসবে বলেও কেন আসলে না? কেন? একবারও কি ভেবেছিলে তোমার জন্য কেউ একজন চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছে? কতটা উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় আমার সময় কেটেছে তার কি বিন্দুমাত্র ধারণা আছে তোমার? যদি আসার ইচ্ছে নাই থাকতো তবে একটাবার কি জানানো যেত না? একটাবার ফোনটাও ধরনি। আনবীরের আকুতি তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না, বরং তার দুচোখে ফুটে উঠল বিরক্তি। স্থির দৃষ্টিতে আনবীরের দিকে তাকিয়ে সে দৃঢ়ভাবে উচ্চারণ করল, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। এতে আপনারও ভালো, আর আমারও। যে পথে কোনো গন্তব্য নেই সেখানে বৃথা কোরানেরে লাভ নেই। এক মুহূর্ত থামল মাসিকা, অতঃপর আবার বলতে শুরু করলো, আমার কথার যদি অবাধ্য হন তবে আমি অন্য ব্যবস্থা নিতে দ্বিধা করব না। আমাকে বাধ্য করবেন না এমন কিছু করতে যা আপনার জন্য অসম্মানজনক হতে পারে। এবার পথ ছাড়ুন। আনবির প্রগাঢ় হাসল। এক পা এগিয়ে এসে রুদ্র স্বরে বলে উঠল, অন্য ব্যবস্থা মানে পুলিশে দেবে, নাকি ভাইয়ের কাছে আমার নামে নালিশ করবে? তাতে আমার বিন্দুমাত্র ভয় নেই মোহ। আমি তোমার ভাইয়ের চোখের দিকে তাকিয়েই বুক ফুলিয়ে বলতে পারি যে আমি ভালোবাসি। এই সত্যটুকু স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। ভালোবাসা? এটাকে আপনি ভালোবাসা বলছেন? এটা জেদ, আনবির সাহেব। একটা জেদি ছেলে একটা খেলনা পাচ্ছে না বলে হাত পা ছুড়ছে, ঠিক সেটাকেই করছেন আপনি। তুমি ভীষণ অহংকারী। হ্যাঁ, আমি অহংকারী। আমি অহংকারী বলেই কারোরই দয়া নিতে পারি না। আপনি যা করছেন তা ভালোবাসা নয়, তা হলো করুণা। বুঝেছেন? আপনার ওই সস্তা দয়া দিয়ে আমি ধন্য হতে চাই না। আর প্লিজ আমার সামনে আর আসবেন না। আপনার মুখ দেখেও আমার কাছে এখন যন্ত্রণায়। দয়া করে নিজের রাস্তা দেখুন। আনবির এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ থমকে গেছে। মাসিকার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল না। কিছুক্ষণ পর শান্ত গলায় বলল, ঠিক আছে, তোমার সামনে আর আসবো না। তবে যেদিন ফিরবো সেদিন সন্তানকে নিয়েই হাজির হব। মাসিকা তাকায়। আনবীরের দুচোখ তখন টকটকে লাল। কিছু বুঝে ওঠার আগে আনবীর বিদ্যুৎ গতিতে এগিয়ে অতর্কিতে মাসিকার ললাটে চুমু দেয়। পর মুহূর্তে নিস্তব্ধ রাতকে বিদীর্ণ করে সজোর চরের শব্দ শোনা গেল। মাসিকা তখন রাগে কাঁপছে। আনবীরের ঠোঁটের কোণে প্রগাঢ় হাসি। সে জানত মাসিকার এ প্রতিক্রিয়াটাই স্বাভাবিক। মাসিকার একটি মুহূর্ত সেখানে দাঁড়াল না। নিঃশ্বাস তার ভারী হয়ে আসছিল। সে দ্রুত পায়ে ভিতরের দিকে চলে যায়। তারপর তারপর দিন যায়। দিন পেরিয়ে সপ্তাহ আসে, সপ্তাহ পেরিয়ে মাস। সময় থেমে থাকে না কখনো। মানুষ যতই কোনো মুহূর্ত আঁকড়ে ধরে রাখতে চায়, সময় ঠিকই আঙ্গুলের ফাঁক গলে বেরিয়ে যায় প্রায় ১.৫ বছর পর। যারা এক হাতে ভাতের বাটি নিয়ে ছেলের পিছে পিছে ছুটছে, সারা ঘর দৌড়াদৌড়ি করেও এক লোকমা ভাত তার মুখে তোলা দেয়। এক চামচ খাও বাবা, শুধু এক চামচ। ছেলেটা মাথা নাড়িয়ে আবার দৌড় দেয়, না, আমি খাবো না। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। যারা বিরক্ত হয়ে দরজা খুলল, ভাবলো হয়তো কোনো হকার। কিন্তু দরজা খুলতেই তার হাতের চামচটা প্রায় খসে পড়ার দশা। সামনে আনবির দাঁড়িয়ে, কিন্তু এ কোন আনবির? ১.৫ বছর আগের সেই ছটফটে বেপরোয়া ছেলেটার বদলে তার অবয়বে এখন শুধু গাম্ভীর্য। তার চেয়েও বড় বিস্ময়, আনবিরের কোলে একটি ছোট্ট মেয়ে। গোলাপি ফ্রক পরা, বড় বড় চোখ। মেয়েটি আনবিরের শার্টের কলার শক্ত করে ধরে জায়নার দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে।
যারা কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকে, অতঃপর বিস্ময় সামলায় সে সরে দাঁড়িয়ে বলে, ভিতরে আসো। আনবির মাথা ঝুঁকিয়ে ভিতরে ঢোকে। ছোট্ট মেয়েটা চারপাশে তাকাচ্ছে মুগ্ধ চোখে। ড্রয়িং রুমে ঢুকতেই জায়রার ছেলে থেমে যায়, কৌতূহলী হয়ে নতুন মানুষ দুটোকে দেখতে থাকে। কিছু মুহূর্ত নীরবতায় কেটে যায়। যারা দরজা বন্ধ করে ফিরে তাকায়, বুকের ভেতর কেমন চাপা অস্বস্তি জমছে। আনবির মেয়েটাকে ধীরে ধীরে সোফায় বসিয়ে দেয়, তারপর চারপাশে চোখ বুলিয়ে শান্ত গলায় বলে, মাসিকা কোথায়? জারার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে উত্তর দিতে গিয়েও থমকে গেল। ১.৫ বছর আগে সেই রাতের পর আনবির শহর ছেড়েছিল। যারা এদিকে ওদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সাথে আসো। আনবির কোনো কথা বলে না, শুধু জায়রার পিছু নেয়। করিডোর পেরিয়ে তারা একটা দরজার সামনে এসে দাঁড়ায়। যারা সেটাকে ঠেলে খুলে দেয়, আনবিরের বুকের ভিতর কেমন মোচড় দিয়ে ওঠে। যারা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, কিভাবে কথাগুলো বলবে সেটাই বুঝতে পারছে না। তারপর খুব ধীরে বলল, মাসিকার তখনও ক্যান্সার ধরা পড়েনি। ও বলতো তোমার জীবনটা নতুন করে গুছিয়ে নিতে চায়, তোমাকে আর কষ্ট দিতে চায় না। কিন্তু কথাগুলো বলতে বলতে জায়রার গলাও কেঁপে ওঠে। শেষের দিকটা খুব কষ্ট হতো ওর, কিন্তু কাউকে বুঝতে দিত না। সবসময় হাসার চেষ্টা করত। আর আজ 5 মাস হলো সে আমাদের মাঝে নেই। আনবির দাঁড়িয়ে আছে নিশ্চুপ। মাসিকা কেন তাকে ওভাবে দূরে সরিয়ে দিয়েছিল? কেন বারবার পাথরের মতো কঠোর হতে চেয়েছিল? তার প্রতিটি উত্তর আজ প্রতিধ্বনিত হচ্ছে। আনবির বিছানার দিকে এগিয়ে যায়। মনে হচ্ছে পায়ের নিচের মাটি ভারী হয়ে গেছে। সে বিছানায় বসে পড়ে নিঃশব্দে। দুই হাতের আঙ্গুল শক্ত হয়ে জড়িয়ে আছে, চোখ দুটো ফাঁকা। যারা কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে, তারপর টেবিলের ওপর রাখা একটা খাম তুলে এনে আনবিরের হাতে দেয়। আনবির কাপা হাতে নেয়। যারা আসতে বলে, শেষ সময়ে লিখেছিল, বলেছিল, তুমি কোনোদিন ফিরে এলে যেন এটা তোমাকে দেই। আনবিরের একা থাকতে দিয়ে জায়রা রুম থেকে বেরিয়ে যায়। কাপা হাতে আনবির চিঠিটা খোলে। প্রিয় আনবির, যখন এই চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আর আপনার পাশে নেই। খুব অদ্ভুত না, এত কথা জমেছিল, কিন্তু মুখে বলতে পারতাম না। তাই সবকিছুই কাগজের মাঝে লিখে রাখলাম। জানেন, আমি সবসময় মেঘ দেখতে ভালোবাসতাম, কারণ মেঘ ঠিক আমার মতো, ভিতরে ভিতরে অনেক কিছু লুকিয়ে রাখে, কিন্তু কেউ তা বুঝতে পারে না। আমার মনটাও ছিল ঠিক তেমনই, এক টুকরো মন কেমনই মেঘ। আমার খুব ইচ্ছে ছিল আমাদের একটা ছোট্ট ঘর হবে, জানালার পাশে আপনি বসে বই পড়বেন আর আমি চুপচাপ দেখব। কিন্তু জীবন সব ইচ্ছে পূরণ করে না, তাই না? আমার একটা অনুরোধ আছে আপনার কাছে, আমার জন্য কখনো কাঁদবেন না, আমি চাই না আমার মন কেমনই মেঘ আপনার আকাশটাকেও অন্ধকার করে দিক। সন্তানকে নিয়ে সবসময় হাসি খুশি থাকবেন। আর যদি কখনো বৃষ্টি পড়ে জানবেন আমি খুব কাছেই আছি, ঠিক সেই মেঘের মতো যেটা আকাশে থেকেও কখনো পুরোপুরি হারিয়ে যায় না। আপনার মোহ। অনেকক্ষণ পর রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আনবির, মুখে শান্ত ভাব, কিন্তু চোখ দুটো অদ্ভুত। জায়রা সোফা থেকে উঠে দাঁড়ায়, খানিক ব্রো কুঁচকে বলে, তোমার বউকে তো দেখলাম না। আনবির থামে, তারপর ধীরে ধীরে হাসে। সেই হাসিতে কেমন চাপা বিষাদ মিশে আছে। সন্তান নিয়ে আসবো বলেছি, বউ না। কথাটা শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় জায়রা। আনবির আর দাঁড়ায় না, শুধু আসি বলে চলে যায়। দূর থেকে জায়রা দেখলো ছোট্ট মেয়েটা কিভাবে আনবিরকে শক্ত করে ধরে রেখেছে। সমাপ্ত। গল্প মন কেমনই মেঘ, লেখা অন্বেষা মাহরিন।